তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রায় হয়েছে। ওনারা অ্যাপেলেট ডিভিশন আগে যে জাজমেন্ট দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বাই মেজরিটি, সেই রায়টা ওনারা সর্বসম্মতিক্রমে সেই রায়টাকে বাতিল করেছেন। এবং বাতিল করার পরে আমরা কোর্টে ওই দিন সাবমিশনে বলেছিলাম আমাদের একটা লিগ্যাল প্রিন্সিপাল আছে, ডক্ট্রিন যেটাকে বলে অ্যাপ্লিকেবিলিটি অফ ল। সুপ্রিম কোর্টের জাজমেন্ট ইজ অলসো a judgment made law under Article 111 of the Constitution. The law is always prospective unless it is given retrospective effect. Judgment is always retrospective unless it is given prospective effect. ওনারা এটাকে prospective effect দিয়েছেন, অর্থাৎ আগামী সংসদ ডিজলভ হওয়ার পরের থেকে এই রায় কার্যকর হবে। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আনা হয়েছিল। সেইটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক না বলে এটাকে সাংবিধানিক হিসাবেই ঘোষিত হলো। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা হিসেবেই হয়তো ফুল জাজমেন্টে আসবে, কারণ কনক্লুশন যেটা আসছে এই লাইনে সাবমিশনের বেসিসে। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না, এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। এই জায়গাটা ক্লিয়ার করি, কোনো ক্লাসের তো প্রশ্নই ওঠে না। পঞ্চদশ সংশোধনী রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন, এটা হলো পঞ্চদশ সংশোধনীর ইস্যু। এটা হাইকোর্ট এটাকে অসাংবিধানিক বলেছে অন দ্য গ্রাউন্ড যে এটাই আনা হয়েছিল, এই সংশোধনীটা আনা হয়েছিল অসৎ উদ্দেশ্যে, মেলাফাইডনেস। আমাদের একটা আপনারা জানেন যে মেলাফাইডনেস ভিসিয়েটস এভরিথিং। ওই রায়টা হাইকোর্ট যেটা দিয়েছেন সেই পার্টটা অ্যাপেলেট ডিভিশনে চ্যালেঞ্জ হয়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি চ্যালেঞ্জ হয়ও, অ্যাপেলেট ডিভিশন বিবেচনা করতে গেলে এই রায়টাকে সবসময় সুপারসিড করবে। দিস ইজ এ রিভিউ জাজমেন্ট, রিভিউয়ের লিভ গ্রান্ট করে আপিল হয়েছে। দিস জাজমেন্ট উইল সুপারসিড এনি আদার ফাইন্ডিংস। ওইটা অন্য গ্রাউন্ডে পঞ্চদশ সংশোধনীর ওই অ্যামেন্ডমেন্টটাকে হাইকোর্ট ডিভিশন বাতিল করেছেন, ওইটা কিন্তু চ্যালেঞ্জ হয়নি। চ্যালেঞ্জ হয়েছে যেগুলো বাতিল চেয়েছিলেন কিন্তু হয়নি সেই পয়েন্টগুলোতে, নট অন 15th অ্যামেন্ডমেন্ট। এখন তো যে অবস্থা আছে সেই অবস্থায় নির্বাচন হচ্ছে, এই বর্তমান যে নির্বাচন। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশনটা কি স্যার এনা ভোটের মাধ্যমে কি নির্ধারিত হবে? না, এটা রেস্টোর্ড হয়েছে। রেস্টোর্ড হওয়া মানে, এবং বলে দিয়েছেন অ্যাপেলেট ডিভিশন যেটা, দ্যাট উইল সুপারসিড এভরিথিং। মানে পূর্বাবস্থায় ফিরে গেল এবং এটা কার্যকরী হবে নেক্সট পার্লামেন্ট ডিজলভ হওয়ার পরবর্তী 15 দিনের মধ্যেই, যেটা আছে সেই বিধানটা পুনর্বহাল হলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে রূপরেখা সেখানে করা হয়েছে, আগামী সংসদে এটা পার্লামেন্টের কিছু ডিসকাশন তো থাকবে। আমরা যেমন বলেছি, আমরা সাবমিশনের সময় বলেছি, তত্ত্বাবধায়ক সরকার বা সাংবিধানিক কোনো বিধান কোরআন বা বাইবেল না। আমরা বলেছি এই রায়ের মাধ্যমে এমন কিছু আসবে না যেটা কোরআন বা বাইবেলিক হয়ে যাবে। 20 বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পচে গলে গেছে, এর থেকে ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন, সেটা অবশ্যই পার্লামেন্টের একটা ডিসক্রিপশন থাকবে, and that will also be subject to judicial review. ওনারা কেন বলেছেন সেটা ওনারা জাজমেন্টের মধ্যে ডিটেলস পাবেন। ত্রুটিপূর্ণ বলেই, কলঙ্কিত বলেই ওই রায়টা বাতিল করা হয়েছে। অনেকগুলো কারণ আমরা দেখিয়েছি, তার একটা কারণ আমরা বলেছিলাম এই রায় লেখার ক্ষেত্রে খায়রুল হক সাহেব সহ তার যারা সহযোগী ছিলেন তারা দণ্ডবিধির 219 ধারায় অপরাধ করেছেন। রায় আমরা বলেছি রায়টা কি,
আমাদের আইনে রায়ের ডেফিনেশনে বলা হচ্ছে যখন প্রোনাউন্স করা হয়, আপনি মুখ দিয়ে যখন বলে ফেললেন এইটা রায়, দ্যাট ইজ দ্য রায়। ওইটা পরিবর্তনের পদ্ধতি আছে আইনে, যে ওইটা হয় ওনারা নিজেরা সুও মোটো একটা রিভিউ পিটিশন, রিভিউ নাম্বার ফেলে পরিবর্তন করতে পারতেন, অথবা অন্য কেউ এটা রিভিউ করে এটা পরিবর্তন করতে পারতেন। সেইটা না করে প্রোনাউন্স জাজমেন্টকে ওনার নিজের ইচ্ছা মতো যে পরিবর্তন করে দিলেন। ইট ইজ এ কমিশন অফ অফেন্স আন্ডার সেকশন 219 অফ দি পেনাল কোড। এর কোনো ব্যত্যয় এখানে ব্যাখ্যা করার সুযোগ নাই। স্যার ওই সময় তো স্যার একটা আপিল বিভাগে শুনানি হয়েছিল, তখন স্যার একটা ব্যাখ্যা ছিল, ব্যাখ্যা দিয়ে স্যার রায়টা দিয়েছিল। এখন বলছে স্যার এটা কলঙ্কিত এবং ত্রুটিপূর্ণ। ভবিষ্যতে কি স্যার আবার এই ধরনের হতে পারে, রায়টাকে নিয়ে কি আবার এই হতে ধরনের পারে, আসতে পারে? হতে পারে। তবে আমি মনে করি যে সেটা গণতন্ত্রের স্বার্থে এটা আসবে না। কিন্তু ওই রাইটটা রিভিউয়ের মাধ্যমে যখন এটা রেস্টোর্ড হলো, বাতিল করে দিয়ে গণতন্ত্র তত্ত্বাবধায়ক রেস্টোর্ড হলো রিভিউয়ের মাধ্যমে, এই রিভিউয়ের পরে এই জাজমেন্টের উপর রিভিউ করে হবে না, অন্য কোনো জাজমেন্টে এসে সেটা আলাদা ফাইন্ডিং দেবে। এই সাবজেক্টের উপরে ত্রয়োদশ সংশোধনের উপরে এইটা এখন পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার। সেকেন্ড রিভিউ আমাদের আইনে পারমিট করে না। সো দিস ইজ এ পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার ফর দ্য টাইম বিং। 15th অ্যামেন্ডমেন্টে এই পয়েন্ট তো যায়নি। 15th অ্যামেন্ডমেন্টে হাইকোর্ট যে রায় দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে সংশোধনী, সেই অংশটুকু বাতিল করেছে, সেটা তো চ্যালেঞ্জ হয়নি অ্যাপেল ডিভিশনে। সেটা তো অন্য পয়েন্টগুলোতে, কিন্তু যে পয়েন্টে হাইকোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছেন সেই পয়েন্ট তো আর যাদের পক্ষে দিয়েছেন সেই পয়েন্ট তো উপরে চ্যালেঞ্জের সাবজেক্ট না, সেখানে রেজ হবে না। সেখানে তো রেজ হবে না, সুযোগও নেই। কারণ কি চ্যালেঞ্জ করবেন, হাইকোর্ট তো আপনার পক্ষে দিয়েছে। ব্রড অর্ডার যখন আসবে, আমাদের এই সংবিধান ব্যবস্থার বন্ধ প্রায় 10 বছরের বেশি সময়। সংবিধান এই সমস্ত জাজমেন্টগুলোকে অ্যাকুমুলেট করে জাজমেন্টের আলোকে সংবিধান ছাপানো উচিত। স্যার আরেকটু একটু ক্লিয়ার করতে পারেন যে আগের ফরমেশনে হবে নাকি, যে জুলাই সনদে যেভাবে আছে ওই জিনিসটা? এটা নেক্সট পার্লামেন্ট দেখবেন, নেক্সট পার্লামেন্ট দেখবেন। আমি এটা মনে করি না। আপনারাই বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল, আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ, মহাসড়কে বাংলাদেশ হাঁটবে, কোনটা আপনার কাছে গ্রহণযোগ্য, কোনটা জাতির কাছে গ্রহণযোগ্য, সেটা আপনারা বিবেচনা করবেন। কোন রায়টা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আর কোন রায়টা আইনি ব্যাখ্যায় বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করবে, গণতন্ত্র রক্ষা করবে, মানুষের ভোটাধিকার রক্ষা করবে, আইনের শাসন রক্ষা করবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্বহাল করবে, সেটা আপনারা বিবেচনা করবেন, জাতি বিবেচনা করবে।